স্বাগতম। আজকের জমি আড্ডা পডকাস্টে আমাদের সঙ্গে আড্ডা মারতে এসেছেন গীতিকার, না শুধু গীতিকারই বলবো না, ওনার অনেকগুলো পরিচয় আছে, আরও সেটা পরে আসবো আস্তে আস্তে। শুরু করছি গীতিকার সোহম মজুমদার, তার সঙ্গে আমি সূর্য। ওভার টু ইউ সোহম। নমস্কার, খুব ভালো লাগছে এখানে এসে, ভীষণ একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সোহম, তোমাকে নাম বললে সবাই বোঝে তুমি সুন্দর গান লেখো, গান গাইতেও পারো, কিন্তু তোমার সম্বন্ধে আমি যখন রিসার্চটা একটুখানি শুরু করেছিলাম, অদ্ভুতভাবে দেখলাম সাউথ পয়েন্ট, এবং সেই ক্লাস 6-7 থেকে তোমার লেখার জার্নিটা শুরু, কিন্তু 9-10 তুমি চলে গেলে অ্যাকাউন্টেন্সিতে, তারপরে সায়েন্স, ঠিক আছে এটা অনেকেই করে, তারপর হোটেল ম্যানেজমেন্ট, অ্যামেজিং, রান্না নিয়ে অবভিয়াসলি আমার একটু আড্ডায় কিছু মশলা মেশাবই, তারপরে MBA, অ্যামেজিং জার্নি একটা, এবং ফাইনালি গীতিকার। মানে শুধু গীতিকার বললে ভুল হবে, মানে ভারতবর্ষে বা পৃথিবীর মধ্যে বিখ্যাত যারা গায়ক, সিঙ্গার, যেমন আগে ছিলেন কে, মানে উনি এখন আমাদের মধ্যে আছেন, বা শান, এরা সবাই তোমার লেখা গান গেয়েছে। এই নিয়ে একটু তুমি আগে শুরু করো, তারপর বাকি আড্ডাটা আমরা এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, মানে যাত্রাটা আজকে যখন দেখি কিছুটা রাস্তা মনে হয়, মানে কালকেই মনে হয় ব্যাপারটা, মানে অদ্ভুতভাবে সময়টা চলে যায়, হঠাৎ জীবনের অনেকটা বছর পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তবে যাত্রাটা ডেফিনেটলি একরকমভাবে, যেমন নদী যখন বয় সে তো একরকমভাবে জানে, সে নিজেই জানে না কীভাবে সে সাগরে যাবে, তাকে আলটিমেটলি তার গোল হচ্ছে সাগরে পৌঁছাবে। তো রাস্তা যেভাবে নিয়ে যায় সেভাবেই সে যায়, আমার ক্ষেত্রেও তাই ছিল। তবে লেখার ব্যাপারটা একদম ক্লাস 7 থেকেই শুরু, এবং অদ্ভুতভাবে এটা শুরু যে আমি, মানে বাবা জাহাজি ছিলেন, তো বাবা বিদেশ থেকে একটা ডায়েরি নিয়ে এসেছিল। আচ্ছা। তো সেই ডায়েরিটা খুব সুন্দর দেখতে ছিল। তো আমাদের বয়সী মানুষরা ইউজুয়ালি ওই খাতার পিছনে হয় ফ্লেমস করতো, বা কাটাকুটি বা কিছু একটা করতো, বা হাবিজাবি কারুর টিচারের ছবি আঁকতো, কিছু একটা এইসব টাইপের কিছু একটা করতো। কিন্তু আমার অদ্ভুতভাবে আমি সেই ডায়েরিতে কবিতা লিখতে শুরু করলাম, কী করে আমি জানি না। অ্যামেজিং। সে ডাইনোসর নিয়ে এই নিয়ে ওই নিয়ে কিছু না কিছু একটা করে যাচ্ছি, বাচ্চাদের কবিতাই হলো কিন্তু করে যাচ্ছি। আমি নিজেও জানতাম না, মানে এটা কিসের ইঙ্গিত সেটা আমি জানতাম না, বাট এটা বুঝলাম যে কিছু একটা হচ্ছে, মানে ভগবান তোমার উপর, মানে মা সরস্বতী তোমার উপর একটা কৃপা রেখেছেন। হ্যাঁ, মানে কিন্তু এটা তখন আমি অতটা বুঝতে পারিনি, মানে কবিতা তো হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু হঠাৎ একটা সময় দেখলাম, এবার আমার কাকার বিয়ের সময়ের কথা বলছি, তখন ওই ইন্টারনেটে আমাদের অনেক টাকা, প্রায় ঘন্টায় 100 টাকা এরকম করে দিতে হতো। তো গোলপার্কে একটা ক্যাফে ছিল, ওটা এখন খাবারের দোকান হয়ে গেছে, আমি ওটা যেতাম, আমার মনে আছে, ওটা হ্যাঁ 4-5টা কলকাতায় ছিল, কারেক্ট, ওখানে বসে আমরা সার্ভ করতাম। এক্স্যাক্টলি। সো ওই ক্যাফেটায় আমি গিয়ে বসতাম মাঝে মাঝে। তো আমার মনে আছে এটা কাকার বিয়ের আগে পিছনে ওরকম সময়, কাইন্ড অফ ওইরকম একটা কোনো টাইমে। তো ওখানে গিয়ে আমার কবিতার দিকে সবসময় খুব ন্যাক ছিল, তো গুগলে সার্চ করি কবিতা, তখন একটা ওয়েবসাইট ছিল poetry.com। তো সেই poetry.com আমি দেখলাম যে একদিন এমনি অন্য কবিতা পড়তে হঠাৎ দেখলাম একটা কন্টেস্ট আছে, আচ্ছা ঠিক আছে যাই, গেলাম। এবার গিয়ে আমার নিজের একটা কবিতা জমা দিয়ে বসলাম, তা ভুলে গেছি। তারপরে নর্মালি এমনি আছি, প্রায় সপ্তাহ 2-1, সপ্তাহ 3-1, 1 মাস মোটামুটি পরে বাড়িতে একদিন বিদেশ থেকে চিঠি এসছে আমার। সে সময় তো একদম ইনল্যান্ড লেটার, বা হ্যাঁ মানে চিঠি বলতে যেটা বোঝায়, প্রপার এসছে, একদম স্নেল মেল যাকে বলা হয়। হ্যাঁ একদম পুরো একদম এরকম একটা ব্যাংকের চিঠি যেমন হয় ওই টাইপের কাইন্ড অফ অনেকটা, মানে খোলার আগেও একটা যে উত্তেজনা, উপরে আমার নাম ফাম লেখা পুরো একদম ওইসব, অ্যান্ড উপরে লেখা বিদেশের ডাক টিকিট, poetry.com লেখা আছে, ডাক টিকিট তো আছেই, poetry.com লেখা আছে। আমায় যখন ফার্স্ট বলেছে আমার বিদেশ থেকে চিঠি, বাবারই কোনো কথা নেই, মানে বাবার হলে একটা কথা হয়ে যায়, বাবা জাহাজ ছিল, কিন্তু আমি কোথার থেকে ভগবান জানে। তো সেই দেখলাম যে ওই পার্টিকুলার কবিতাটা খুলে দেখলাম আমার নাম ফাম সব আছে, এবং ওইখানে লাভ বলে আমি একটা কবিতা লিখেছিলাম, ওই কবিতাটা ওনারা ওখানের মেরিল্যান্ডের পাবলিকেশনে সিলেক্ট করেছে, কফি টেবিল এডিশনের। অ্যামেজিং। তখন হয়েছিল এই ব্যাপারটা। মানে তখন তুমি কোন ক্লাসে ছিলে? ওই
ওই সময়ের কথাই বলছি, 7, 9, 7, 10 8 এরকম, হ্যাঁ কোনো। হুম হুম তো তখন ওই কবিতাটা সিলেক্ট করেছে, তো ঠিক আছে। তারপরে আলটিমেটলি ওই বইটা হাতে পাইনি, কিন্তু এই ইনসিডেন্টটা আমার একটা দাগ কেটেছিল যে হ্যাঁ আমি তাহলে কবিতা লিখতে পারি, আমার কবিতা ভালো লাগে। তো ইনিশিয়ালি আমি কবি হিসেবেই শুরু করি জার্নিটা আমার। আচ্ছা। এবং তারপরে সাউথ পয়েন্ট থেকে একের পর ক্রিয়েটিভ যে কন্টেস্টগুলো সেগুলো জিততে শুরু করি। অ্যাম্বিয়েন্স এগুলো এক একটা কন্টেস্টে যেতাম, কিছু না কিছু প্রাইজ নিয়ে আসতাম। তো এই একটা যাত্রা আমার শুরু হয় সাউথ পয়েন্টের এই ব্যাপারটা। তো তোমাদের জার্নিটা বেসিক্যালি মানে লিরিক্স, তার সঙ্গে অন্যান্য জিনিসের স্কোপগুলো হয়ে গেছিল। তো যে কোনো একটা আড্ডা বা যাই করি আমরা, একটা নামকরণ করা উচিত। তো যদি আমি নাম রাখি লিরিস্কোপ, কেমন হয়? মানে সোহমের চোখে গানের মহাবিশ্ব, অর্থ এবং অনুভবের যাত্রাটাকে যদি আমরা আলোচনা করি এভাবে সংক্ষিপ্তভাবে, তোমার ওপিনিয়ন কি? দেখো, প্রথমত আমার একটা নাম অনেকেই জানে, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট লিরিক্স। যেমন সব কিছু ইনস্ট্যান্ট হয়, মানে ভিডিওস থেকে সব কিছু। তো আমার একটা সময় এসেছিল যে লিরিকটা কেন হবে না, মানে একটা। তো সেখান থেকে আমার এই ভাবধারাটাই, এবং আজকের ডেটে আমার একটা বেসিক একটা কোম্পানি হয়েছে, যেটা আমি ওই নামে আমার নিজের একটা, তো আমি যত কর্পোরেট কাজ করি তো ওই নামে আমার যায়। তো বেসিক্যালি ইনস্ট্যান্ট লিরিক্সটা একটা আমার পেট নেম বলতে পারো, বা একটা কোড নেম, বা যাই হোক, এটা একটা বলতে পারো। এবং অনেকে বলে যে তো খুব ফাস্ট লিখি অ্যান্ড অল। তো বেসিক্যালি এইটাই হচ্ছে ব্যাপার। এবং কামিং ব্যাক টু দ্য থিং, এবার এই পরপর যেই আমি অ্যাওয়ার্ড জিতলাম, তারপরে আমার নেক্সট জার্নিটা ওখান থেকে ঘুরে গেল যে 11-12 আমি ওখান থেকে যাই। 11-12 আমি সায়েন্স পড়ি। সায়েন্স আমার একদম ছোটো করেই বলছি যে সায়েন্স আমি যখন নিই, তখন আমার বাড়ির থেকে বলে যে তুই তো কম্পিউটার গেমস খেলতে ভালোবাসিস, তো তুই সায়েন্স নে। মানে কম্পিউটার গেমসের সঙ্গে সায়েন্সের, হ্যাঁ, আমাকে এটা বোঝানো হয়। তোমাদের বাবাও ছিলেন মারিনার, হ্যাঁ, তার ফলে একটা সায়েন্সের অ্যাবসলিউটলি। এবং পিসি খুব বড় ডাক্তার অ্যান্ড অল, সো এভরিথিং ওইসব নিয়ে আমাকে ওইদিকে ঠেলে দিল। আমি যখন ঢুকলাম তখন আমি ভাবলাম যে এ তো পাইথন এই সেই, কিছুই বুঝছি না, ভাল লাগতো না, মানে ওই জন্য কোনোভাবেই 12টা দিলাম। দিয়ে তারপরে তখন আমি দেখলাম যে অন্য কি করা যায়। তো তখন আমি করলাম যে আমাকে বলা হলো যে হোটেল ম্যানেজমেন্ট, এবার আমার সুন্দর জগৎ, একটা চাকচিক্য জগৎ, ভাল লাগতো। তো সেখান থেকে যখন হোটেল ম্যানেজমেন্ট জয়েন করি, একটা স্কলারশিপ পাই, সেখানে জয়েন করি। সব কিছু করতে করতে যখন হোটেল ম্যানেজমেন্টটা এমনি সব ঠিকঠাক ছিল, যখন আমার আইটিটা হয় সেই সময় আমি দেখি যে অনেক সিনিয়র মানুষরা তারা কাজ করছে এবং ডিগনিটি অফ লেবারটা সেভাবে নেই, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা। তো সেইখানে গিয়ে আমার কোথাও একটা মনে হয় যে আমি যদি এতদিন একটা কোনো ইন্ডাস্ট্রিকে দিলাম, বাট বেসিক ডিগনিটিটাও আমি যদি না পাই, সো দ্যাটস অ্যাটলিস্ট আমার সেটা জায়গা না, মানে অন্য কারোর ডেফিনেটলি হতে পারে। তো সেই কারণে তারপরে সেখান থেকে আমি হোটেল ম্যানেজমেন্টটা শেষ করি, অফিস সব কিছুই করি। কিন্তু তারপরে আমি ডিসাইড করি যে এবার এবার আমার হোটেল ম্যানেজমেন্টের স্পেশালাইজেশন ছিল ফ্রন্ট অফিস। সেই জন্য ন্যাচারাল ট্রানজিশন ওখান থেকে আমার HR MBA, এবং তারপরে MBAটা করা, এবং তারপরে সেখান থেকে ফাইনালি আমার মিউজিকের যাত্রা শুরু। তবে আমার এইটুকু বলার এটাই কারণ যে আমি এই যে সময়টা, এই সময়টা এক একটা চ্যাপ্টার আমার এক একটা জিনিস শিখিয়েছে। আজকে আমি যখন জিঙ্গল করি, আমার কিন্তু ওই MBA স্কিলগুলোই কাজে আসে। আজকে যখন আমি কোনো গান লিখি, আমি যে রান্না করার সময় যে ভালোবাসাটা দিয়ে করি, ওই ভালোবাসাটার আমি কিন্তু গানটা অ্যাজ ইফ আই এম কুকিং সামথিং, দ্যাট ওয়ে। তো এক একটা ইনস্ট্যান্ট আমাকে খুবই হেল্প করেছে। এবং সেই কারণে, আর ইনস্ট্যান্ট লিরিক্স আমার নাম এই কারণে, বিকজ আমি যখন কাজ করি, আমি বাই গডস গ্রেস খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়, লিখতে পারি, খুবই ফাস্ট লিখি। তো সেই কারণ আমার এখন পর্যন্ত হাইয়েস্ট হচ্ছে একটা দিনে 12.5 গান, হিউজ একদিনে। তাও সেদিন আমার ফোন খারাপ ছিল, আদারওয়াইজ আরও কয়েকটা আমার হয়ে যেত। সো দ্যাট ইজ দ্য থিং। সেই কারণে তুমি জিজ্ঞেস করলে যে নামটা কি, তো সেই জন্য আমি বললাম এটা আমার। এই যে একটা দিনে 12.5টা গান, মানে একটা গান লিখতে বা যে কোনো একটা কবিতা লিখতে, আমরা জানি যে সে কবি হোক বা গীতিকার হোক, প্রত্যেকের একটা মুডের দরকার লাগে। এরকম কি কখনো হয়েছে যে তুমি হয়তো গান লিখছো, বাবা হয়তো বলে এই বাজারটা করে নিয়ে আয়, এরকম কি কখনো হয়েছে? মানে কোথায় বাজার করা, কোথায় তোমার গান লেখা, মানে যেটা আমাদের বাঙালি পরিবারে খুব কমন জিনিস। এটার সূত্রে আমি আমার আমার ফার্স্ট যে রিলিজড গান একদা, সেইটার একটা ইনসিডেন্ট বলতে চাই, যেখানে আমার এক্স্যাক্ট এই জিনিসটাই খুব স্ট্রংলি আমি ফিল করেছি। তাই নাকি? হ্যাঁ। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে, মানে রিলিজড কাজ সেভাবে বলতে গেলে, কেকের গাওয়া একদা, যেটা হচ্ছে পাসওয়ার্ড মুভির। তো
আমার মনে আছে যেদিন ফার্স্ট আমার কাজটা এসেছিলো, তো স্যাভি ওয়াজ দ্য মিউজিক ডিরেক্টর, এবং স্যাভির সাথে আমার আলাপ ওই ন্যাশনাল হাই স্কুলে 11-12-এ। ওই জন্যই বললাম না, সব কিছু জার্নি তখন বুঝতে পারিনি, বাট আজকের ডেটে when I look back আমি জানি এক একটা ফেজের এক একটা রিজন আছে। কারণ 11-12-এ আমি ওই স্কুলটায় পড়েছিলাম বলে ওখানে আমার স্যাভির সাথে আলাপ হয়েছিল, এবং সেখান থেকে আমার পরের জার্নিটা শুরু হয়। তো এভরিথিং হ্যাজ গট এ রিজন। আজকে আমি বুঝতে পারি, তখন আমি ভাবতাম ইস এত ভালো জায়গা ছেড়ে কোথায় যাচ্ছি এন্ড অল হোয়াট এভার। তো সেইখানে যখন আমি কাজটা করছি তখন আমার স্যাভি বললো যে একটা কাজ এসছে, তখন এটুকুই জানি যে দেবের কাজ, কে গাইবে কি কিচ্ছু জানি না, এবং তখন ডিসাইডেডও হয়নি সত্যি কথা বলতে। বাট একটাই ক্যাচ আছে, 4 ঘন্টা আমার সময় আছে। এই 4 ঘন্টার মধ্যে যদি আমরা দেবকে খুশি করতে পারি কাজটা পাবো, নতুবা কাজটা পাবো না। দেব তখন মধ্যগগনে, দেব তখন আমি ফুল একদম পিকে, একদম। তো 4 আওয়ার্স আমার হাতে আছে, তো বিকেল 5টার মধ্যে যদি লক করতে পারিস গানটা তোর, না করতে পারিস আমার কিছু করার নেই। লাইক ঠিক আছে, ফাইন, নো প্রবলেম। এইবার সেদিন ঘটনাচক্রে আমাদের বাড়িতে রং হচ্ছিল। আচ্ছা। তো কন্টিনিউয়াসলি বাবা এটা আন ওটা আন সেটা আন করেই যাচ্ছে। তো আমি আমার বউকে বলি যে তুমি একটু হ্যান্ডেল করো সিচুয়েশনটা, কারণ আমার এখন ফুল জোন আউট করতে হবে, টোটাল আমায় জোন আউট করতে হবে। করে আমি আমাদের বারান্দায় গিয়ে বসে আমি গানটা লিখি, এবং এমনও হয়েছে তার মধ্যেও ওকে কাটিয়ে মিস্ত্রিকে পাঠিয়ে দিয়েছে। মিস্ত্রি আমি বলছি দাদা রংটা কোথায় করবো, মানে একদিকে তুমি কেকের জন্য, আমি কেকের জন্য একটা একদার হুক লাইন লিখছি, সেখানে সেই সময় আমার মিস্ত্রি এসে বলছে আমি রংটা কোথায় করবো। তো এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আমি কিন্তু আলটিমেটলি গানটা লক করিয়েছিলাম, এবং সেটা পুরোপুরি ঠাকুরের আশীর্বাদ, আমার কিছুই নেই। বাট এইটা মানে একটা ওই সময় কি কিছু হয়েছে, মানে এই বাধাগুলো প্রচণ্ডই আমার আসে, যে কোনো সময় কাজে আমার চূড়ান্ত বাধা আসে। মানে বাধাটা আসে বলে হয়তো তুমি একদম শীর্ষস্থানে গিয়ে পৌঁছতে পারো হয়তো, কারণ সোনা যখন তৈরি হয় তো সে তো গোলে ইয়ে করে, ডায়মন্ড তাই, ডায়মন্ড ইজ নোন বাই দ্য নাম্বার অফ কাটস। অ্যাবসলিউটলি। আর ও কোন কয়লা খনির কোথায় আছে কালো, ওকে কেউ চেনেই না, বাট যখন বার করে তো এন্টার প্রসেস, যে কোনো ভালো জিনিসেরই একটা পিরিয়ড থাকে যেখানে ওই সময়টা ওকে ভীষণ টাফ একটা ফেস দিয়ে যেতে হয়, তারপরে হয়। এটা কি তোমার ক্লাস 11-12 ফেসটাই ছিল? কোনটা? এই যে ডায়মন্ডের যে কাট যেটা আমরা বলি, তো 11-12 সায়েন্স পড়ছিলে, ভালো লাগছিল না, তারপর হোটেল ম্যানেজমেন্ট, না ওখানে কম্পিউটার সায়েন্স ছিল। আচ্ছা, যেহেতু কম্পিউটার সায়েন্স ছিল সেটাও গেমসের সঙ্গে কানেক্টেড ছিল। তো আমাকে বোঝানো হয়েছিল যে তুই কম্পিউটার গেম খেলিস, তাই তুই কম্পিউটার সায়েন্স নিয়ে ভালো করবি। উল্টো হলো ব্যাপার, জঘন্য হলো, যাই হোক। কিন্তু ওই যে আমি যদি আজকের ডেটে দেখি 11-12 আমি কি ভালো জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমার স্যাভির সাথে আলাপ, বিকজ সেখান থেকে আমার এই জার্নিটা শুরু হয়। তুমি বলতে বলতে একবার তোমার স্ত্রীর কথা বললেন, মানে আমি যখন তোমার উপরে যে কোনো পডকাস্টের আগেই একটুখানি তো রিসার্চ করতেই হয়, তো উনিও তো শিল্পী, এবং বহুবার যেটা আমি পেয়েছি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে, উনি তোমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল বলেই হয়তো আজকে তুমি এই জায়গাটা চলে এসছো। এ ব্যাপারে কিছু বলো। প্রথমত একটা এই সময়টা বলছি, এই সময়টায় আমার ভীষণ দোনামোনা চলছিল, কারণ একদিকে আমি লাইভ মিউজিশিয়ান ছিলাম এবং আমি প্রচুর স্টেজ করতাম, প্রচুর। সো আই ওয়াজ লাইক বেস প্লেয়ার ছিলাম, বেস প্লেয়ার খুবই ডিমান্ডে সবসময় থাকে। তো ওইটা একটা যাত্রা ছিল, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি তখন অলরেডি প্যারালালি আমি প্রফেশনালি গান লেখাও শুরু করে দিয়েছি। ওই ডিরেকশনটা আমি বুঝতে পারছিলাম না কী করে। একদিকে গানের লাইভ শো করে তার কাঁচা পয়সা, জীবন চলার জন্য যেটা দরকার, একদিকে নিজের রেসপেক্ট নিয়ে এমন একটা জায়গায় যাওয়া যেখানে একটা গানের, বিকজ লিরিসিস্ট হওয়ার যাত্রাটা খুবই ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম যখন ফাইনাল হবে তখন একটা গানের জনক হিসেবে বলা হবে একমাত্র কম্পোজার অ্যান্ড লিরিসিস্ট। কারেক্ট। ক্রিয়েটার, আমরা হচ্ছি ক্রিয়েটার। সো বিইং আ ক্রিয়েটার রেসপন্সিবিলিটি প্রচণ্ড, এবং অতটাই নিজেকে ঢেলে দিতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট হোয়াট ইজ লাইক ইন্টেন্ডেড অফ ইউ, এবং গড তোমার মধ্যে দিয়ে করিয়ে নিতে হবে, বাট দ্যাট পিওরিটি শুড বি উইদিন ইউ, আদারওয়াইজ তুমি এটা কোনো দিনই অ্যাচিভ করতে পারবে না। তো সেই সময় আমার বউ ডেফিনেটলি ভীষণভাবেই গাইড করে যে তুমি যেটা করবে একটাই করো, অ্যান্ড সেটাতে স্টিক করো, ডোন্ট বি দেয়ার অন টু বোটস অ্যাট দ্য সেম টাইম। তো এটা একটা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ও এটাও বলে যে ভগবান দত্ত যে জিনিসটা, আমার মনে হয় সেটা তোমার
বেশি ভালো হওয়া ফস্টার উচিত, করা বিকজ যেহেতু তুমি গানটা লেখো এবং খুব খুব ন্যাচারালি ব্যাপারটা আসে। তো এই পরখ করাটা কিন্তু হয়তো সেই সময় আমি নিজেকে অতটা চিনতাম না, ও কিন্তু ওটা চিনেছে। এবং নিজে যেহেতু ও নিজে মেকআপ আর্টিস্ট প্লাস ও নিজে গান অনেকদিন শিখেছে, ওর ওখানে মানে আসানসোলের প্রচুর কন্টেস্টে একচেটিয়া জিতে এসছে, রবীন্দ্রসঙ্গীত মানে প্রোগ্রামে গেলেই ও জিততো। তো ওর গানটা ছিল যে গানের যে ব্যাপারটা, তো যেহেতু গান বাজনার মধ্যে সবসময় ছিল আর ওর পরিবারের সবাই গান গাইতো, সেই জন্য ও ওইভাবে গাইড করতে পেরেছে। হ্যাঁ, ওখান থেকে এসে কলকাতায় এসে ক্লাস করতো, কলকাতায় শ্রুতিনন্দনে এসে ক্লাস করতো, তো সেই জন্য ও জানে ব্যাপারটা। তো ওইটা দেখেও আমায় করে, এবং ওর গাইডেন্সটা যখন শুনেছিলাম বলেই আজকে আমাকে এতগুলো মানুষ হয়তো চেনে। মানে এই জন্য যে বলা হয় যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, একদম তোমার পক্ষে পারফেক্ট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যামেজিং। একদমই। সতর্কবার্তা কিছু বলো, একটু অন্য ধরনের সতর্কবার্তা। ইয়েস, সতর্কবার্তা এটা মজার কথা, সেই জন্য জিজ্ঞেস করলাম। শব্দটা তো খুব মজার, অ্যাট দ্য সেম টাইম আরেকটা নামটা খুব জম্বিস্তান, জম্বি ব্যাপারটা আমরা সাধারণত ওয়েস্টার্ন মুভিজগুলোতে দেখতে পাই, সেখানে এখানে করাটা। এবং মজার কথা হচ্ছে আমি সতর্কবার্তা কিন্তু একদার আগে লিখেছি। ও তাই নাকি? বাট বেরিয়েছে আমার একদা আগে। ওকে। আমি ইনফ্যাক্ট আমি ওটাই খালি সতর্কবার্তা না, সতর্কবার্তা প্লাস টাইটেল সংটা নামটা ভুলে গেছি, ওটাও আমি করেছি। সো ওই মুভির গানগুলো ওয়াজ গুড, রাজ গেয়েছিল এবং ও একটু নিজের চড়াচড়ির যে স্টাইলটা তার থেকে বেরিয়ে এক্সপেরিমেন্টাল কাজ ছিল এবং অন্যরকম ছিল আমাদের সবারই জন্য। ওটা ছিল বিকজ স্কাইফাই একটা মানে একটা ওই জম্বি জনার, তো মানে কাইন্ড অফ একটা ফিকশন টাইপের একটা জনার কাইন্ড অফ। তো সেখানে গিয়ে মানে একদম আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ব্যাপারটা তৈরি করা, ওটা একটা অন্যরকম ব্যাপার হয়েছিল। আর সতর্কবার্তা মানে মুভিটার মধ্যে সত্যিকারের যে সতর্কবার্তাটা ছিল না, মানে ওটা কিন্তু আজকের ডেটেও খুব রেলিভেন্ট। একটুখানি যদি বলো। এই যে কোভিড এলো, আমরা তো উই ওয়ার বেসিক্যালি লাইক জম্বিজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কারেক্ট। উই ওয়ার অ্যাকচুয়ালি ইটিং আওয়ারসেলভস আপ। একটা হাসপাতালে কেউ ঢুকছে, সে বেরোচ্ছে না, বা যাই হোক। তো অ্যাপোক্যালিপসের যে ট্রিটমেন্টটা জম্বিস্তানে দেখানো হয়েছিল, কোথাও গিয়ে কিন্তু তখন গিয়ে রেলিভেন্ট মনে হয়েছিল আমার। সো এই ব্যাপারটাই হচ্ছে কথা। তো সেই জন্য সতর্কবার্তা শব্দটা ডেফিনেটলি সবার মনে রাখা উচিত আমার মনে হয়। হ্যাঁ, মানে বাংলা হিসাবে মানে এটা হয়তো এই ধরনের কাজ তার আগে খুব কম হয়েছে। এক্স্যাক্টলি, বাট ইট ওয়াজ টু আর্লি ফর ইটস টাইম। কিন্তু রূপকথাটা পুরো অন্য ধরনের। হ্যাঁ, রূপকথা তো অম্রপালি বলে একটা সিনেমার গান, ওটা আবার 2022-এ। ওটা হ্যাঁ 2022-এ। তো ওটা আবার একটা অন্যরকম, ওটা শুভম শঙ্করের জুটির কাজ ছিল। সো ওটা আবার একদম পুরোপুরি একটা অন্যরকম প্রেমের, একটা মিষ্টি প্রেমের, মানে সতর্কবার্তা থেকে আম্রপালি মানে একদম র্যাডিক্যালি ডিফারেন্ট না বললেও অনেকটা ডিফারেন্ট। মানে এই যে তুমি যখন লিখছো, মানে এটা কি মা সরস্বতী তোমার হাত দিয়ে বের করে দেন, না তোমাকে ভাবতেও হয়? প্রথম কথা হচ্ছে ফার্স্ট জিনিস আমি কিছুই ভাবি না। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। কিচ্ছু ভাবি না, আমার একটাই রেসপন্সিবিলিটি, নিজেকে রাখবোই না ওখানে। একটু খুলে বলো। একটা নদীতে বান এসছে বা জোয়ার এসছে বা যাই এসছে, তো তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকো, এক তো তুমি ফ্লোটাকে অবস্ট্রাক্ট করছো, সেকেন্ড হচ্ছে তুমি ছিটকে বেরিয়ে যাবে। তুমি জাস্ট সরিয়ে দাও, যখন ওই জোয়ারটা বইছে ওটাকে বইতে দাও, যখন একটা স্টেবল হয়ে যাবে তখন তুমি দেখবে ওর নিচে কোথাও একটা মুক্ত বা কিছুটা আছে। এক্স্যাক্টলি, ওইটাই হচ্ছে দ্য বেসিক থিং। ওকে। মানুষজন কি করে, মানুষজন ব্রেন লাগায়, ইটস অ্যাকচুয়ালি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। খুব ভালো বলেছো। মানে ইভেন যারা নতুন প্রজন্মে যারা গীতিকার হতে চায়, স্ট্রাগল করছে বা যারা ইচ্ছা আছে কিন্তু আমি পাচ্ছি না, এই যে বেসিক গ্রামারটা বললে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। মানে সে বাংলা হোক, হিন্দি হোক, ফ্রেঞ্চ হোক, যে কোনো দেশেই হোক, বা স্প্যানিশ হোক, সবার জন্য এটা আমার এটা অ্যাপ্লিকেবল। এটা খালি আমার ফিল্ডে না, এনি ক্রিয়েটিভ ফিল্ড হোয়াটসএভার। মানে আমরা তো ভগবানের থেকে বড় না, অবভিয়াসলি। যখন আমরা নিজেদের ব্রেনটা খাটাতে যাই সেটা ছোট পড়বেই। সো উনি ওনার কাজটা করছে, ওটা করতে দাও না। খুব ভালো বলেছো। এটা সিম্পল একটা এটা ভগবানের ফ্লোটে যেন না আটকানো হয়, উনি কিছু দিয়েই যাবেন, উনি ওনার কাজ করে নেবেন না। উনি তোমায় চুজ করেছেন মাত্র, দ্যাটস ইট, ইউ আর দ্য ভেসেল। তো ইউর রেসপন্সিবিলিটি ইজ টু জাস্ট ক্যারি দোজ অর্ডার্স। তুমি যদি ভগবান সাজতে যাও, ইটস গন। কারেক্ট। তুমি নিজে MBA করেছো বলে কি অংশুমান MBA 2023-এ বোধহয়, তাই তো? আমি জানি না, ইনফ্যাক্ট আমি যখন পোস্টারটা দেখেছিলাম আমার মজা লেগেছে। কাঁঠালে আঠা, তাই তো? হ্যাঁ, প্রীতি কাঁঠালে আঠা।
তো ওটা একটা ডান্স সং ছিল। হ্যাঁ। প্রীতি কাঠালে আঠা গানটা ওরম ভাবে এক্সপ্রেস কেউ করেনি অন্য হ্যাঁ। ব্যাপার ছিল। এটা বিয়ের মধ্যে একটা নাচের গান ছিল। এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, সিনেমাটার মধ্যে MBA এর যে ব্যাপারটা ছিল, যে একটা মানুষ MBA করে তারপরেও তার মধ্যে তার জীবন যেভাবে গেছিল, তো ওখানে গিয়ে কোথাও তো কানেক্টটা ডেফিনেটলি খুঁজেই পেয়েছি। মানে এই গল্পটা লেখার সময় কি তোমার অবদান ছিল না? জাস্ট না, একদমই না। মানে আমি MBA-টা দেখেই, যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি কিছুটা রিসার্চ করে, তাই MBA-টা ম্যাচ করে যাচ্ছিল, সেই জন্য আমার প্রশ্নটা। কারেক্ট। না, এটা একদমই আমার সাথে, আমি ইনফ্যাক্ট কাউকেই চিনি না বা কাউকেই জানি না পার্সোনালি আমার কারোর সাথে। আমি তো আমার প্রজেক্টে আমি যখন থাকি আমি প্রচণ্ড নিজের ইখতিয়ারটা বুঝি। মানে আমি খুব একটা ওই গিয়ে সবার সাথে আলাপ করবো বা এই করবো ওই করবো, খুব একটা ওইটা আমি করি না। বিকজ এবার কোনো একটা মিটে কারোর সাথে দেখা হলে তাকে অবভিয়াসলি ডিসরেসপেক্ট তো করবো না, তার সাথে গিয়ে কথা বলবো, সব কিছুই করবো। বাট ওই আলাদা করে আমি গিয়ে অ্যাজ আ ফ্যান স্যার, এটা আমি করি না একদমই। ও লাভলি 2023, কিছু বলো মনো পাখি এবং ওভারঅল যে জার্নিটা। এবং ও লাভলি ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং প্রজেক্ট, বিকজ ও লাভলির মনো পাখি যে গানটা, হ্যাঁ, ওই গানটা পুরো মুভিটাকে টানছে। কারেক্ট। ওটা আমার একমাত্র গান যেটা একটা মুভিতে বিশাল বড় গান থাকা সত্ত্বেও পুরোটাই ইউজ করেছে অ্যাজ 2 ডিফারেন্ট সংস। মানে মুখরাটা একটা আলাদা জায়গায় ইউজ হয়েছে মুভিটার, অন্তরাটা একটা জায়গায় ইউজ করেছে, এবং ওটার যে BGM বা যে স্কোরটা ওটা পুরোপুরি আবার আরেকটা জায়গায় ইউজ হয়েছে। সো সবটাই গানটার মধ্যে ইউজ হয়েছিল, এবং যেহেতু আমার পুরো জার্নিটাকে টোটালটা এস্টাবলিশ করতে হয়েছে, এটা ভীষণ একটা টাফ একটা কাজ ছিল। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং লাস্টে গিয়ে যখন দুটো রেল লাইনের মাঝখানে বসে, কারেক্ট, তাই তো। এবং ওকে যখন বার করে দিচ্ছে, ইটস লাইক অ্যাজ ইফ ও পাখি একটা, মানে খাঁচা ছেড়ে চলে গেছে, সে ফিরে আসবে না, আসে না বেসিক্যালি। একটা পাখি যখন চলে যায় সে চলেই যায়, সে ফেরত আসে না। তো মায়ালীলা গেলাম ফেলে, ফিরবো না আমি, কর্জা আমার বাদ পড়েছে, হারালাম জমি। দারুণ। বা ঝড়ের রাতে ভিজলো পাখির সাধিরি ডানা, চেনা চেনা তারার ভিড়ে বড়ই অচেনা। ওর যে মনের কথা, ওই ব্যাপারটা একটা পাখির, এই যে মেটাফার, এখানে পুরোপুরি একটা মেটাফার, একটা মানুষের মন, যে ওই মনটাকে একটা পাখির সাথে তুলনা করে সে ডিফারেন্ট ফ্রেজে কিভাবে যাচ্ছে, এবং ওইভাবেই ওই গানটা এক্সিকিউট করা। তোমার আরেকটা সিগনেচার ছিল ঠাকুর জামাই। ঠাকুর জামাই নিয়ে একটুখানি গল্প করবো, আড্ডা মারবো। ঠাকুর জামাই অদ্ভুতভাবে কিভাবে হঠাৎ করে 6 মিলিয়ন ক্রস করে গেল চোখের সামনে দেখতে দেখতে, তাই না? হ্যাঁ, মানে তুমি এক্সপেক্ট করেছিলে কি? মানে দেখো, আমরা যখন শুনেছি তখন একটা ব্যাপার, কিন্তু তুমি যখন লিখছিলে, প্রথমত এটা তোমার ভালো লাগা তো একটা ছিলই। হ্যাঁ, একদমই ছিল। এবং এটা আমার এক্সিকিউশনের থেকেও আগে যেনার কাজ ছিল, মানে আমি যেনার সাথে কাজ করি, সোম চক্রবর্তী, তো ওনার বেসিক্যালি এটা ছিল। তো উনি আমায় আইডিয়াটা দিয়েছিলেন যে এই পার্টিকুলার একটা কিছু করা যায়, এবং এটা 3টে ল্যাঙ্গুয়েজ থাকবে, মানে ইংলিশ আছে, হিন্দি আছে, বাংলা আছে। বাংলা তো অবভিয়াসলি যেটা প্রচলিত সেই লাইন্সগুলোই, এবং ইংলিশ এবং হিন্দি, এবং সেভাবেই গানটা এক্সিকিউট করা হয়। সবার খুবই পছন্দ হয়েছে, এবং প্রচুর জায়গায় গেছি যেখানে গিয়ে আচ্ছা এটা তোমার গান, এটা তোমার গান, এটা। এবং স্বস্তিকার এটার মধ্যে প্রচুর আছে, কারণ যেহেতু একটা ফেস, তো ও যেভাবে এক্সিকিউট করেছে ওই জিনিসটা, টিমটা খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং মানে তুমি যেটা ভেবে লিখেছিলে ঠিক সেই জিনিসটাই যেন চোখের সামনে ঘটে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো, এটা উপলব্ধি করেছো। একদমই। কারণ অনেক সময় যেটা হয়, গীতিকার একটা ভেবে লেখেন এবং পরবর্তীকালে গিয়ে দেখায় যে এক্সিকিউশনটা হয়তো সেরকম হলো না, বা অনেক সময় চেঞ্জও হয়ে যায়। এটা অনেক গানেই হয়েছে, অনেক গানে আমার হয়েছে। বাট ঠিক আছে, মানে আমি এটা জাস্ট বিলিভ করি কি এটা তার ইন্টারপ্রিটেশন, হয়তো মানে আমি যেটা ভাববো সেটাই ফাইনাল, এটা তো ভাবার কিছু জায়গা নেই। কিন্তু তুমি যে ওয়েভলেন্থে ভাবছো, সেটা যখন দেখছো যে সিনেমাতে হোক বা এই ক্ষেত্রে, আমি একটা কথা বলবো যেটা খুব পার্টিনেন্ট একটা জায়গা, যদি পুরো টিম একবার লিরিসিস্টকে কনসাল্ট করে, বা কনসাল্ট না, একসাথে বসলো, মানে টিম কাজটা, তো একবার জেনে নিল দাদা আপনি কি ভেবে গানটা লিখেছেন, এই একটা ফোন বা একটা কথা, বা যে এই কমিউনিকেশনটা যদি হয়ে যায় না, তাহলে একটা সবাই সেম পিচ, মানে এমবিএর ভাষায় গ্রুপ ডিসকাশন কাইন্ড অফ, অ্যাবসলিউটলি। কিন্তু প্রবলেমটা যেখানে হয়, এখানে এভরিবডি ওয়ার্কস ইন ডিসজয়েন্টেড টিমস। হ্যাঁ, এটা খুব মুশকিল। মানে যে ভিডিও করছে সে খালি ভিডিওই করছে, সে সেটা ভেবেই করছে যে এটা করছে। এটা যদি পুরো প্রজেক্টটা একসাথে কোনো জায়গায় একটা কোনোভাবে একটা ইন্টারাকশন হয় না,
আরও বেটার কাজ হবে আমার মনে হয়। মানে অ্যাটলিস্ট একটা হয়তো জুম মিটিং হলো বা ওই টাইপের এনিথিং, মানে এনিথিং হোয়াটসএভার। আমি বম্বের যা কাজ করি সব তো এখান থেকেই করি, বাট ওই এনার্জি ট্রান্সমিশনটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, মনোজিৎ দত্ত মানে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, ওনাকে তুমি গুরু বলে স্বীকৃতি দিয়েছ। গুরুজির সম্বন্ধে কিছু বক্তব্য তোমার। গুরুজির প্রথম কথা হচ্ছে যে ওনার বাড়িটা না, মানে আমাদের প্রত্যেক সানডে যখন আমরা যেতাম মনে হতো না মানে ওখানে যে আমরা গান বাজনা শিখতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, মানে মনে হতো আমরা মন্দিরে যাচ্ছি। আচ্ছা, মানে প্লেয়িং উইথ মিউজিক উনি বলতেন না, প্রেয়িং উইথ মিউজিক। অ্যামেজিং। উনি বেসিক্যালি সাধক ছিলেন, সাধক, টোটাল একটা সাধক ছিলেন। এবং অনেক ক্লাস এরকম হয়েছে যেখানে আমরা ইনস্ট্রুমেন্টটা ছুঁয়েও দেখিনি, উনি জাস্ট কথা বলেছেন। কিন্তু আজকের ডেটে বুঝতে পারি ওই ক্লাসগুলো সব থেকে স্পেশাল ক্লাস ছিল। এবং মনোজিৎ স্যারের কাছে মানে গুরুজি, ওনার কাছে কচুদা বলতাম আমরা। আচ্ছা, তো ওনার কাছে আসাটাও আমার অদ্ভুত একটা যাত্রা। একটু বলো। হ্যাঁ, তো ওই যে MBA এর কথা বলছিলাম, তো ওই সময় আমি প্রচুর কোম্পানিজ থেকে কাজ করেছি তার আগে। তো HSBC-তে যখন আমি কাজ করেছিলাম তখন আমার টিমের সাথে খুব ভালো আলাপ হয়েছিল। মানে আমার যে রিক্রুটার এভরিওয়ান সবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। তো আমার MBA যখন শেষ হয়, মানে আমি HSBC-তে খুব ভালো পারফরমেন্স ছিল অ্যান্ড এভরিথিং আমার। তো যখন আমি পরে ওই ইয়েতে জয়েন করি, মানে আমি MBA আমার যখন শেষ হয় তখন আমি ওইখানে যে পোস্টিংগুলো পাচ্ছিলাম না, সব কলকাতার বাইরে পাচ্ছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি সবই পাচ্ছিলাম, বাট পাচ্ছিলাম বাইরে। স্পেন্সার্স হোক, যাই হোক, সব কিছু আমার খুব সিনিয়র প্রোফাইল পাচ্ছিলাম, যেহেতু আমি বাই গডস গ্রেস পড়াশোনা সবসময় ভালো ছিলাম। সো সেই জন্য খুব মানে নিশ আমি পোস্টিংগুলো পাচ্ছিলাম, বাট ইট ওয়াজ অল আউটসাইড। এবং আমি যে ব্যান্ডটার সাথে ছিলাম, আমি তাদের ছেড়ে যেতে চাইছিলাম না। সেই কারণে আমি ওইখানে মানে পর এমন হয়েছে, ইন্টারভিউয়ের ফাইনাল স্টেজে আমি চলে গেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি অমুক জায়গায় গিয়ে জয়েন করবে। আমি ডাইরেক্ট বলেছি আমি যদি কলকাতায় পাই তো আমি জয়েন করবো। অ্যান্ড দ্যাট ওয়াজ প্রবলি ওই সময় 2009-11 আমার MBA শেষ। 9 থেকে 11 আমি মাফাইতে কাজ করেছি। 8 ফাটের সময়, 8 ফাটের সময় 2008 ওইরকম সময়, 8 এন্ড বা 9 শুরু এরকম কিছু একটা হবে। তো ওই সময় যখন আমার লাস্ট MBA শেষ করে আমার যখন ইন্টারভিউসগুলো হচ্ছে, তখন আমি বলেছিল যে এরকম, তখন আমি ডাইরেক্ট বলেছিলাম যে আমি গান বাজনাটা ভালোবাসি, তো আমি এই শহরটা ছেড়ে যাবো না। আপনি যদি আমায় চান তাহলে প্লিজ আমায় এখানে কোথাও বলছে। আমাদের ভীষণ ইচ্ছা তোমায় নেওয়ার, বাট আমাদের কোনো রাস্তা নেই, আমার তো পোস্টিং নেই আমার হাতে। তাহলে আমায় ছেড়ে দিন, কারণ আমি আমার ব্যান্ডকে ছাড়বো না। এবং পরে সেই ব্যান্ডই আমাকে ছাড়া থাইল্যান্ডে শো করেছে। আচ্ছা। এবং আমার দোষ এটাই ছিল যে আমি অন্য একটা প্রজেক্টের সাথে ইন্ডিয়াস গট ট্যালেন্টে গেছিলাম। এইখান থেকে আবার আমার বম্বের চ্যাপ্টার শুরু হয়। ওই যে বললাম সব কিছু কানেক্টেড। বম্বে চ্যাপ্টার বলতে প্রথম তো কেকের সঙ্গে রাতিয়া? না, তাহলে না, আমি বলছি বম্বের চ্যাপ্টারটা একটু পরে আসছে। তো যেটা আমি বলছিলাম সেটা বলি গুরুজির ব্যাপারে। হ্যাঁ। তো এই মানুষটার সাথে আমি যে জয়েন করি, আমি ওই MBA-টা শেষ হওয়ার পরে আমি কোথাও ওই যে বললাম এই চাকরিটা নিলাম না, তো তখন আমি ওই মাফাই বলে একটা কনসালটেন্সি ছিল, ম্যান পাওয়ার প্লেসমেন্ট। হ্যাঁ, ওটা খুব বিখ্যাত এবং ওরা ইন্টারভিউ ক্র্যাক করা প্রচণ্ড টাফ। আমার মনে আছে আমি যখন MBA শেষ করেছি তখন আমি কোথাও মানে আমার ব্যাচমেট সবাই চাকরি পেয়ে গেছে, আমি কিছু পাইনি। বৃষ্টির মধ্যে আমি একদিন ওই মিন্টো পার্কের ওই চত্বরটায় হেঁটে যাচ্ছি। তো আমি জাস্ট ওই ম্যাডামকে ফোন করি যে আমার HSBC-র আমার রিক্রুটমেন্ট করে দিয়েছিল, পরে উনি আমার টিম মেম্বার হন। তো ওনাকে বলি যে আমার এরকম একটা আমার একটা কোনো কিছু অপরচুনিটি আছে তোমাদের কাছে, আমার MBA করা এরকম। তো বলি এক্ষুনি আসতে পারবি? বললাম পুরো ভিজে আছি, আমাদের অফিস ভিজে যাবে। বললাম না চলে, কোনো চাপ নেই। যাই, ওই ভেজা শরীর নিয়ে 4 ঘন্টার ইন্টারভিউ দিই এবং তারপরে আরও 3টে রাউন্ড ক্রস করে ফাইনালে আমি ওদের সব থেকে ডিফিকাল্ট ITS যে সেক্টর, সেখানে রিক্রুটার হিসেবে জয়েন করি। এবং সেটা শুধু নয়, আমি মাফাইতে এমপ্লয়ি অফ দ্য মান্থ টাইপের ওটারও অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সো এই যাত্রাটা যখন চলছে, যখন মাফাইয়ের অনেকদিন আমি কাজ করছি, একদিন আমার একটা এরকম দিন যেদিন আমার টার্গেট ফুল হয়ে গেছে, তখন আমার টুকিদা ফোন করে। টুকিদা হচ্ছে ক্রসউইন্ডসের গিটারিস্ট। ওকে। বলে যে কচুদা একটা বেস প্লেয়ার চাইছে, তো আমি তোকে রেফার করেছি, তুই কি কথা বলতে পারবি?
আমি কিছু মাথায় না রেখে, যেহেতু আমার টার্গেট রিচ হয়ে কেউ আমার বলতে পারবে না, আমি বোর্ডরুমে ঢুকি, গুরুজির স্যারের পাক্কা 40 মিনিট কথা হয়, এবং ওই সময় আমার ছুটি নেওয়া মানে ইম্পসিবল। তা সত্ত্বেও আমি গুরুজিকে বলি আমি কিন্তু পরের দিন যাবো, এবং আমি অফিসটায় যাই না, আমি ওখানে গুরুজির কাছে যাই, এবং তারপর গুরুজির সাথে আমার কথা হয়, ওনার সাথে ভীষণ সুন্দর বন্ডিং হয়ে যায়, এবং ইভেনচুয়ালি আমি গুরুজির ব্যান্ডে বাজাই। তো উনি আমাকে পুরো তৈরি করে করেন, তো ছেলের মতো আমাকে পুরো দেখতেন। তো সেই জন্য ওনার একটা বিশাল বড় অবদান আছে আমার, খালি মিউজিক না, অবভিয়াসলি ল্যাটিন মিউজিক। তো এমন হয়েছিল যে আমাদের ব্যান্ডটাকে 4 মাস টাইম দেওয়া হয়েছিল, 70খানা গান তুলতে বলা হয়েছিল। 70খানা গান যদি তুলতে পারিস, হ্যাঁ পুরো ব্যান্ডটাকে 70খানা গান যদি তুলতে পারিস, তাহলে আমরা অ্যামিগাসের শোটা করবো, 4 মাস পরে এই দিন শো আছে, এই আমাদের গানের লিস্ট, পারলে হবে নাহলে হবে না, স্ট্রেট আপ। আর আমরা করে দেখিয়েছিলাম সেটা। সো সবকটা মানে পয়েন্টেই খুবই মানে লড়াই করে একটা জায়গা তৈরি করার মতো জায়গা হয়েছিল। তো সেটাই হচ্ছে কথা। এবং তারপরে গুরুজি যখন চলে যায়, তখন একটা অদ্ভুত একটা ভয়েড ক্রিয়েট করে উনি চলে যান, মানে কী করবো, মানে তবে ততদিনে উনি আমাদের অতটাই স্ট্রং করে দিয়েছিলেন যে আমরা ফেস করতে পারবো পৃথিবীটাকে। হিউজ ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছিল তোমার, চূড়ান্ত একটা ভ্যাকুয়াম, মানে আমাদের সবাই, আমরা কিছুই জানতাম না, মানে কীভাবে হঠাৎ একটা মাথার উপর দিয়ে ছাদ চলে গেলে যেমন, এক্স্যাক্টলি পুরোপুরি তাই হয়েছিল। তো তারপরে আর কি আস্তে আস্তে পরবর্তীকালে ওই গ্যাপটা তো অপূরণীয়, কিন্তু পরবর্তীকালে যখন কেকের সঙ্গে যোগাযোগ হলো, ওনার হাত ধরে এগোনো, তো সেটা কি কিছুটা হলেও, হ্যাঁ মানে কিছুটা হলেও, মানে কিছু কিছু মানুষ আমার জীবনে কিছু কিছু টার্নিং পয়েন্টে এসছে। যেমন একজন অবভিয়াসলি গুরুজি মনোজিৎ দত্ত, একজন ভিক্টর ব্রুটেন এসেছিলেন, যিনি হচ্ছে 2010 সালে। উনি ওনার আমি শো অ্যাটেন্ড করেছিলাম, এবং উনি আমার সাথে যখন আমি ওনার সাথে ইয়ে করেছিলাম, মানে ওনার ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছিলাম, তখন উনি কিছু কথা বলেছিলেন। যাক, এটা আমি একটু পরের দিকে আসছি, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো, বিকজ যেহেতু একটা ফ্লোয়ের মধ্যে আছি এই মুহূর্তে। তো ডেফিনেটলি কেকের যাত্রাটা আবার অন্যরকম। এই যে বললাম পাসওয়ার্ডটা যখন হয়, তো এক সময় যখন গান ফান লক ফক হয়ে গেছে, তখন একদিন আমায় হঠাৎ স্যাভি ফোন করে। আচ্ছা, দুপুরবেলা আমার ফোনে, আমি ফোনটা জাস্ট ধরে আমায় বলে যে একটা জিনিস দেখাবো তোকে। কি দেখাবি? দেখ, বলে জাস্ট ক্যামেরাটা এরকম ঘুরিয়ে দেয়, আমি দেখি কে আমার গানটা গাইছে। ফোনটা জাস্ট ধাপ করে আমার হাত থেকে পড়ে যায়। এলে কি বলছিস? বলছে হ্যাঁ এখন গাইছে দেখ, এবং ওটা আমার ইউটিউবে আছেও শর্ট। ওটা ভীষণ একটা স্পেশাল মোমেন্ট। তো তারপরে লোকটা এখন নেই, বাট আই এম হ্যাপি কি ওনাকে আমি একটা ট্রিবিউট দিতে পেরেছি। এক্স্যাক্টলি, আমি এটা শুনলাম, দ্যাট ইজ অ্যামেজিং, যেটা তুমি লিখেছো এবং গেয়েছো একসঙ্গেই। সৃজন বলে একজন গেয়েছে। আচ্ছা, ওটা সৃজনের গিয়েছিল, ওইবারে ইন্ডিয়ান আইডলে ছিল। কিন্তু রাতিয়া ওয়াজ আ অল টাইম হিট, কিন্তু ভুলা দেনা কিন্তু নাম্বার অফ প্লেস এটা অনেক বেশি, মানে সফেদ 2023 বোধ হয়, তাই তো? হ্যাঁ, ভুলা দেনার থেকে রাতিয়া অনেক বেশি হিট, অনেক বেশি পপুলার, অনেক বেশি প্লেস। কিন্তু মির্চি অ্যাওয়ার্ড যেটা পেয়েছিলে ওটা ভুলা দেনার জন্যই। কারেক্ট। আর বে ইমতিহান যেটা ছিল, সেটাও কিন্তু নাম্বার অফ প্লেস অনুযায়ী দ্যাট ওয়াজ বোধহয় হাইয়েস্ট ছিল সেই সময়। ওকে, কিন্তু প্রথমে যেটা ছিল যে বে ইমতিহানটাও তো কোয়াইট সামথিং। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট কথাটা, প্রথম যেটা হচ্ছে যে আপনার আমি তিনটে গানের একসাথে প্যারালাল আমি কম্প্যারিজন টানছি, যেহেতু একসাথে 3টে গান এসছে। এটা খুব মজার জিনিস হবে কিন্তু। অ্যাবসলিউটলি, এটা 3টে গান আমার লাইফে 3টে ফেজে এসেছিল, এবং 3টে গান 3 রকমভাবে আমাকে করেছিল। তার মধ্যে প্রাইমারিলি এই ভুলা দেনা অ্যান্ড রাতিয়া, এই দুটো গান প্রচণ্ডভাবে মানে আমি আজকে যেটা সেটা বানিয়েছে। তো রাতিয়ার কথাটা বলি, রাতিয়ারটা হচ্ছে আমার একজনের সাথে আলাপ হয়, শাগনিক কোলে, ও হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালির টিমে মানে প্রোডাকশন করেছে, ওই ইয়ের গানগুলো, অনেক প্রজেক্টে কাজ করেছে। তো পপুলার অনেক গান আছে ওর। তো সেই মানুষটার সাথে আমার আগে আলাপ হয়েছিল, এবং ওর সাথে আমি প্রচুর এরকম কাজ করেছিলাম। অনেক কাজ আমাদের অ্যাজ এ ব্যাংক আমরা তৈরি করে রেখেছিলাম। তো আমাদের আরও ভালো ভালো অনেক কাজ আসছে, সেগুলো আমি এখন এই মুহূর্তে রিভিল করতে পারবো না, বিকজ অবভিয়াসলি, বাট অ্যাট দ্য সেম টাইম
রাতিয়া তার মধ্যে একটা কাজ ছিল যেটা একদম একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসের কাজ ছিল, এবং এই গানটা আমরা আরও 5টা গানের মতোই ভেবেছিলাম, কিন্তু রাতিয়ারটা মানুষের এমনভাবে মন জয় করলো, একটা ইউটিউব ভিডিও 2.2 কোটি মানুষ দেখছে, তাও সেটা একটা লিরিক্যাল ভিডিও, এটা ভাবা যায় না। এবং আজকের ডেটেও রাতিয়া নিয়ে মানে সবসময় প্রত্যেক দিনই আমি ইনস্টাগ্রাম খুললে আমার কোনো না কোনো পোস্ট থাকে যেখানে আমার ট্যাগ করা, এবং সবাই বলে যে এটা খুব সুন্দর একটা কাজ, খুব মানে সবাই রিলেট করতে পারে। আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের তো সেটাই সবথেকে বড় পাওনা, যে রিলেট করতে পারা, তো সেটাই হচ্ছে সবথেকে বড় জায়গা। তো আই ফিল এই রাতিয়ার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। একটা এমনও হয়েছে আমি কোথাও গেছি, তো সেখানে বলেছে আমার বাচ্চাকে এই গানটা শুনিয়ে ঘুম পাড়িয়েছি। মানে এই গানটা না শুনলে বাচ্চা ঘুমায় না। মানে এক একটা মানুষকে এক এক রকমভাবে মিউজিক মানে কাইন্ড অফ ইনফ্লুয়েন্স করেছে। তো সেখানে গিয়ে মানে একটা বাচ্চা যে কিছুই বোঝে না, কিন্তু তোমার ওই লেখাটা তার কাছে একটা অসম্ভব ভালো লেগেছে, হিলিং পাওয়ার। এবং ভুলা দেনা সেম ভাবে আমি বলবো, ভুলা দেনা যে গানটা, সেটাই আমি ভুলা দেনার জন্য লাস্ট ইয়ার আমি মির্চি মিউজিকের আপকামিং লিরিসিস্ট অফ দ্য ইয়ার নমিনেশন পেয়েছিলাম। এবং ভুলা দেনা আবার একটা এমন গান যেইখানে আমি আমার ঘরে যেভাবে লিখেছি ওই সেম একটাও এডিট না হয়ে ফাইনাল সিনেমায় গেছে। তাই নাকি? কোনো এডিট, একটা ওয়ার্ড এপার থেকে ওপার হয়নি। এবং ওই পার্টিকুলার প্রজেক্টে AM তুরাজ, মেহবুবজি সবাই বড় বড় লিরিসিস্ট ছিল, মানে ওদের কাছে এডিট করা 2 সেকেন্ডের ব্যাপার, বাট স্টিল ওটা এমনভাবে মুভির মধ্যে বসে গেছিলো, ওটা একটা কিছু এডিট হয়নি, এবং একদম আনকোড়া জায়গা থেকে ওটা নিজের মেরিটে ওই গানটা অদ্ভুতভাবে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে চলে যায়। এবং এটা একটা, আর বেইন তেহা হচ্ছে একদমই মানে অচেনা একটা গান, কিন্তু ওই আজকের ডেটে স্পটিফাই মানুষ শোনে তো, এবং খুঁজে খুঁজে বার করে, সেরকমই খুঁজে পাওয়া একটা গান আর কি, একদমই ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, তো মানুষ খুঁজে বার করেছে গানটাকে। তোমার প্রেরণা হিসেবে মনোজিৎ দত্ত তো ছিলেনই, ভিক্টর হুটনও ছিল, ইয়ানি এই নামটা বারবার উঠে আসছে। ইয়ানির নস্টালজিয়া আমার ভীষণ প্রিয় গান, আর দ্য রেন মাস্ট ফল ভীষণ প্রিয়। সো ইনফ্যাক্ট আমি একবার ইয়ানির সাথে দেখাও হয়েছিল, আমি ভিক্টর ভুটান ইয়ানি দুজনের ব্যাপারটা একসাথে বলছি তাহলে। সো ভিক্টর ভুটানের সাথে আমার 2010-এ কলা মন্দিরে দেখা হয়, যখন উনি পারফর্ম করতে আসেন। আমি প্রচণ্ড ওনাকে ভালোবাসতাম, আমি বেস তখন পুরোপুরি বাজাচ্ছি, তো সেই জন্য ওনার ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছিলাম। উনি কিছু কথা বলেছিলেন আমার, যেটা ভীষণভাবে মনে দাগ কেটে গেছিলো। প্রথম তো উনি ওয়ার্কশপে একটা কথা বলেছিলেন যে আমি কিছু মশলা নিয়ে এসেছি, আই ব্রট সাম স্পাইসেস, তোমার রান্না এটা কাজে লাগতেও পারে নাও লাগতে পারে। এটা উনি বলছেন ওনার স্পিচে, যে তোমার লাগতেও পারে নাও লাগতে পারে, যদি লাগে তাহলে ইউজ করো, নতুবা কোনো দরকার নেই তোমার রান্নাটা খারাপ করার। আমার কথা শুনে একটা কত বড় মানুষ হলে এই কথাটা বলতে পারে, যে মানে ঘমন্ডের লেশ মাত্র নেই, ইটস জাস্ট নট দেয়ার। এটা একটা such a humble person ফার্স্ট কথা এটা। সেকেন্ড হচ্ছে যে এটা হওয়ার পরে তারপরে যেটা হলো যে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনাকে খুব ভালো লাগে, সো আমি আপনার সব ভিডিও এইসব দেখি, আপনার ফ্যামিলির সবার স্ট্রাগলটা আমার খুব ভালো লাগে, এই সেই। সো আমি একটা ছোট কথা ওখানে বলে ফেলি যে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। তো উনি বললেন একটাই কথা, আমার কানে এখনও বাজে, যে আই এম ফ্ল্যাটার্ড কি তোমার আমার কাজ ভালো লাগে, আমি এগুলো, বাট একটাই কথা তোমায় বলবো, ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক মি, ইউ ক্যান নেভার বি লাইক মি, ইউ ক্যান নেভার বি লাইক মি, অ্যান্ড you can never be like me, and basically whenever you want to be like me, তুমি যখন আমার জায়গায় এসে পৌঁছাবে তখন কিন্তু আমি হয়তো সেখান থেকে আরও 5 মাইল দূরে চলে গেছি, because I am always evolving. So do not be like me, be the best version of yourself. You can make me your inspiration, but don't try to imitate me. এটা একটা বড় শিক্ষা যেটা আমি সেই সময় পেয়েছিলাম। এবং আরেকটা জিনিস যেটা ইয়ানির ক্ষেত্রে হয়েছিল, যেটা হচ্ছে আমি চেন্নাইতে যখন ইয়ানির শো অ্যাটেন্ড করতে যাই, তো তখন আমার ওর যে ড্রামার অ্যালেক্স, মানে ড্রামার না, ড্রামারের অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্স, ও ওখানে সান ট্যান নিচ্ছিল একটু, আর আমরা একটু আগে পৌঁছে গেছিলাম। তো
তো ওকে বলি যেরকম ন্যাশভিল টেক্সাসে ভিক্টর বুটেন থাকে, তো সেই ক্ষেত্রে আমার ভিক্টর বুটেনের সাথে আমার দেখা হয়েছিল, সেই করে ওর সাথে আমি খুব সুন্দর আলাপ হয়ে যায় এবং ও আমায় বলে যে তুমি একটা কাজ করো, তুমি চলেই এসছো, তুমি সাউন্ড চেকে আসো। আচ্ছা, সাউন্ড চেকে তো কেউ এলাউড না, না যাও না, আমি তো বলছি যাও যাও যাও। তো আমি একদম এফও মানে তোমার যে সাউন্ডের লোকরা যেখানে বসে ঠিক তার পিছনটায় ছিলাম। প্রথম তো একটা দেখলাম যে ওরা মানে হার্ডলি কিছু টাচ করে, মানে একটা সুইচ টিপলো, ব্যালেন্স হয়ে গেল গানটা। এবার স্টেডিয়াম অনুযায়ী একটুখানি হালকা টুইক করে দিল, এটা একটা জিনিস টেকনিক্যালি। সেকেন্ড যেটা হলো যে নর্মালি ওইখানে এমনি আমরা দেখছি যে ব্যান্ড ঢুকছে, এই করছে ওই করছে সে করছে, কিন্তু তার আগেও দেখছি একটা মানুষ, মানে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা দেখছি একটা মানুষ পিয়ানোতে মানে কেন মানে একটু খুব বেটে টাইপের, কোনো এটা অড়া নেই আসাচ, মানে বুঝতে পারছি না, মানে নর্মাল টেকনিশিয়ান মনে হচ্ছে, মানে পিয়ানো টেকনিশিয়ান বা কিছু। সো আমি দেখছি পিয়ানো বাজাচ্ছে, আমি বসে আছে, কোনো ব্যান্ড কেউ আসেনি, কেউই আসেনি, একা বসে আছে খালি পিয়ানো একটু বাজাচ্ছে। আমার সাথে যে ছিল ও আমি বলছে যে রাজবল এটা ছেড়েছিল, ও আমি বলছে যে এটা ভিক্টর বুটেন। ধাত কী বলছে, উনি এরমভাবে এখন থোড়াই আসবেন, ব্যান্ড ফ্যান্ড আসবে তারপরে আসবে। তো না 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 দেখ না। তো ঠিক 2-3 মিনিট পরে একটু বাজিটা যে ঘুরলো, মানে পায়ের তলা দিয়ে জমিটা সরে গেল। মানে মানুষটাকে যেভাবে আমরা দেখি ডায়ামেট্রিক্যালি উল্টো একটা পার্সোনালি ওখানে বসে আছে। অ্যান্ড তারপরে সব ব্যান্ড এলো, ইভেন উনি যে কোন জামা পরে যাবে, কোন জামা পরে আসবে, সেই জামাটা কেউ একটা ধরে যাচ্ছে, কতটা আলো পাচ্ছে, সব কিছু এতটা প্রিসাইজ ওরা কাজকর্ম করে। সো এইখানে আমি একটা গ্রাউন্ডেড ব্যাপারটা না ভীষণ বুঝলাম, যে ওই লেভেলের একটা মানুষ এরকম গ্রাউন্ডেড। সো এক একটা জীবনের ফেজ না আমার একটা শিক্ষা দিয়ে গেছে, এবং সেইটাই আমার পাথেয় হয়ে এসছে কাইন্ড অফ। বিটলসের লেট ইট বি, এটাও কি তোমার অনুপ্রেরণা দিয়েছিল? বিটলস অ্যাজ এ ব্যান্ড, আমার ব্যান্ড যাত্রায় অবভিয়াসলি সেটা দিয়েছিল, বিকজ প্রথম দিকে যখন ব্যান্ডে ছিল, হ্যাঁ, কারণ মানে আমি নট অ্যাজ আ গীতিকার, মানে এটা খালি বিটলসের কথা, মানে খালি লেট ইট বির কথা বলছি না, বিটলস অ্যাজ এ ব্যান্ড আমি বলছি। বিকজ ওরা যেভাবে ডেসপাইট অল হার্ডশিপস একসাথে ছিল এতদিন ধরে, এবং ওদের এক একটা গানের মানে লাইনের মধ্যে অনেকগুলো কর্ড চেঞ্জ, তো এটা ডিফিকাল্ট জিনিসকেও এত সিম্পলভাবে এক্সপ্রেস করা যায়, এই ব্যাপারটা কিন্তু ওদের ভেতরে ছিল, মিউজিক্যাল ব্যাপারটা। গুলজার সাহেবের ছাইয়া ছাইয়া, এটাকে তোমাকে অনুপ্রেরণা দিয়েছিল কখনো? গুলজার সাহেবের খালি ছাইয়া ছাইয়া না, মানে ওই লেভেলের একটা মানুষ যে ছাইয়া ছাইয়াও লিখতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম বিড়ি জ্বালাইলেও লিখতে পারে। কারেক্ট। এই ভার্সেটাইল ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা কিন্তু ওনার কাছ থেকে অনেক শেখার। বিয়ন্ড এক্সপেকটেশন ছিল সবার, যে হ্যাঁ মানে গুলজার সাহেব ওরকম একটা লিরিক লিখতে পারে, এবং ওরকম ডিপ একটা লিরিক, বাট অত সিম্পল ভাবে, তো মানে যেটা চালিয়ে লোকে পাড়ায় ভাষানে আমরা নাচ করতে। কারেক্ট, মানে আর নিজেকে উনি ইভেন নোকঝোক যে গানটা, মানে সব কটাতেই উনি না নিজেকে একটা নতুনভাবে আবিষ্কার করেছেন সময়ের সাথে চলে, তো ওই জিনিসটা বিশাল একটা শেখার জিনিস অবভিয়াসলি। আর অমিতাভ ভট্টাচার্যের কবিরা, এটা নিয়ে কি বক্তব্য তোমার? অমিতাভ ভট্টাচার্য ইজ বিগ ইনফ্লুয়েন্স আমার, আমি উর্দু ভাষাটা খুব ভালোবাসি। ওকে, মানে আমি কোনো নতুন উর্দু শব্দ শুনলাম সঙ্গে সঙ্গে আমি ওটা স্টাডি করি বা বোঝার চেষ্টা করি, এবং ইভেনচুয়ালি কোনো না কোনো গানে আমার ওটা জায়গা পেয়ে যায়। সো অমিতাভ ভট্টাচার্যার যেহেতু ওর একটা ওনার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে উনি লখনৌয়ে বড় হয়েছিলেন। আচ্ছা, তো তেহজিবটা, আদাবটা, লেহজাটা, এই তিনটে জিনিস ওনার মধ্যে আমরা যেগুলো অ্যাচিভ করেছি, মানে করার চেষ্টা করছি আর কি, সেটা ওনার মধ্যে খুব ন্যাচারালি এসেছিল। বিকজ উনি সকাল সন্ধ্যা বাজারে যাচ্ছে, কাইয়ে জানাব, এই ব্যাপারটা, এই যে মানে নরমাল কোর্স এটা চলে এসেছে, ওয়ে অফ লাইফ হয়ে গেছে। কারেক্ট, বাট আমাদের ওটা মানে শিখতে হয়েছে। ওকে, বাট উনি অ্যাট দ্য সেম টাইম এই যে সিগনেচার এলিমেন্ট যেগুলো রাখেন আজকে, হেলিকপ্টার বা যা খুশি, এই শব্দগুলো যে আদৌ একটা গানে থাকতে পারে, এই যে ভাবধারাটা উনি খুলে দিয়েছিলেন, এটার জন্যই কিন্তু উনি আজকে ওনার জায়গায়। এবং কমার্শিয়াল
গানের শেষ কথা উনি এই কারণেই, আজকে এ দিলে মুশকিলে উনি লিখতে পারেন, ওকে, মানে সব রকম গান উনি লিখতে পারেন, মানে এটা একটা আফগান জালিবি উনি লিখতে পারেন, এবং আফগান জালিবি আবার ওই বদতমিজ দিলেও উনি লিখতে পারেন। তো এই ভার্সেটাইল ব্যাপারটা, এবং আমিও এই জিনিসটা ভীষণভাবে এ করি, এবং আমার সব টাইপের আমি গান লিখি, মানে সেটা ভজন হলে সেটাও লিখি, আমার আইটেম গান হলে সেটাও লিখি, কন্টেম্পোরারি সেটাও লিখি, এবং ডিফারেন্ট ভাষাতেও লিখি, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি, রাজস্থানি, উর্দু তো গানের মধ্যে এমনি থাকে প্রচুর, তো অচেনা ভাষাও শুনে লিখি। স্প্যানিশ গানও নাকি তুমি একবার লিখেছিলে? স্প্যানিশ গান গুরুজির জন্য লিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, বেসাম মুশো বলে একটা, না, বেসামে মুচো ইজ আ ভেরি ফেমাস সং। ওইটা কি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে? অবশ্যই, বেসামে মুচো ইজ কিস মি সফটলি, মানে ডেফিনেটলি ওটা ভীষণই। আর স্প্যানিশ ওয়াজ আ ওয়ে অফ লাইফ ফর আস, বিকজ আমরা যেহেতু স্প্যানিশ ব্যান্ডে, ও আচ্ছা আচ্ছা, দ্যাট কানেক্ট ওয়াজ অলরেডি দেয়ার, আমাদের সবই ল্যাটিন সংস হতো, তো সব শুনে শুনে কোরাজোন বা যা যা আছে, সাবোর, এইসব যে কথা, এগুলো সব কটা আমাদের খুবই ন্যাচারাল হয়ে গেছে, যেহেতু আমরা স্প্যানিশ ব্যান্ডে বাজাতাম। তো সেই জায়গার থেকে সেই সময় লিখেছিলাম একটা গুরুজির জন্য, তবে সেই কম্পিউটারটা আমার ক্র্যাশ করে যায় এবং ওখানে ওটা আমরা তো আড্ডা মারতে মারতে অনেকটা সময় নিয়ে নিলাম তোমার, ব্যাক করে আসছি কেকেতে। ওকে, তো কেকের সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করব না, তোমার কাছ থেকে শুনতে চাই শুধু, মানে ওনাকে নিয়ে প্রশ্ন করাটা সাজায় না অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে, আমার আজকের ডেটেও যদি ফেসবুক প্রোফাইলের ছবিটা কেউ দেখে, ওটা কেকের সাথে কারেক্ট। সো আমি না রুটস খুব বিলিভ করি, এবং আজকে আমার যাত্রাটা ওনার সাথে শুরু, এবং ওনার গলাটা আমার গানের মধ্যে ছিল, সেই কারণেই আজকে এতগুলো মানুষ আমায় হয়তো চেনে বা জানে। তবে ওনার মতো সত্যিকারের মানুষ হয় না, মানে এমনও হয়েছে ওনার শোতে আমি গেছি, নর্মালি রাত হয়ে গেছে, রেস্টুরেন্ট সব বন্ধ, ওনাদের নিজেদের যে খাবারটা দিয়েছিল জাস্ট হাতে ধরে দিয়ে দিল, এরকম টাইপের মানুষ উনি। এবং স্টেজে যখন উনি পারফর্ম করছেন, যে চেনা কোনো মানুষ সামনে থাকে, যখন আই কন্ট্যাক্ট করবে না, বুঝিয়ে দেবে যে ইউ আর নোন, আই নো, হাসবে একটা রকম। তো এই মানুষটাকে হারানোটা মানে খুবই একটা ডিফিকাল্ট ফেজ ছিল, মানে। এবং যেদিন উনি চলে গেছিলেন তারপরে প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ মতো আমি কারোর সাথে কোনো কথা বলিনি, পুরো চুপচাপ ছিলাম। এবং সেই সময় আমি একটা গান লিখেছিলাম, এবং লেখার পরে কিছু গান এমন হয় যেটা ঠাকুর মানে সুরও দিয়ে দেন। আচ্ছা। এবং সেই গানটা ওইরকম সুর একটা হয়েছিল, এবং আলটিমেটলি ওটা এই যে যার কথা বললাম শাগনিক, ও প্রডিউস করে, এবং গানটা আজকে ডেটে একটা ভিডিও হয়েছে যেটা মানুষজন খুব ভালোবাসছে, ইউটিউবে আছে। আমি নিজে ওই ভিডিওটায় অ্যাক্টিং করেছি, বিকজ যেহেতু ওই সময় কি আমার মধ্যে দিয়ে কি গেছে সেটা তো আমি বলতে পারবো, অন্য কিছু বলতে পারবে না। আমি চেষ্টা করেছি যতটা সেটা ফুটিয়ে তোলা যায়, এবং কোনোভাবে আমার এটা ছোট্ট একটা প্রচেষ্টা ওনাকে বাঁচিয়ে রাখার, এটাই। এক্সিলেন্ট। আমরা প্রায় শেষের পথে। তোমার রান্না নিয়ে কিছু হয়তো আমরা গল্পটা করলাম না বা আড্ডা মারলাম না, ছোট্ট 2-3টে প্রশ্ন করার আছে, এটা প্রশ্নই করছি, ঠিক আছে? লাভ কি আসলে বিরিয়ানির মতন, মানে একটু সময় দিলেই পারফেক্ট হয়ে যায়, বা দমে বসাতে হয়? লিরিক্যালি একটা জিনিস সবার আগে যেটা মাথায় আসে যে আলু, হ্যাঁ, ALU, ওকে, ILU হচ্ছে আই লাভ ইউ। এক্সিলেন্ট। সো এটা একটা অদ্ভুত মিল, এবং বিরিয়ানি বা যে কোনো খাবার, প্রাইমারি হ্যাঁ বিরিয়ানির তো ভালোবাসার সাথে অনেক কম্প্যারিজন এই জন্যই আছে, বিকজ এটা বিরিয়ানি যখন তৈরি হয়, যে দম দেয়, যখন দম দেয় তখন যেই ওর মধ্যে একটা হিট তৈরি হয়, একটা হিট জেনারেট হয়, এবং তারপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেলে, এবং তারপরে ফাইনালি একটা কুকিংটা হয়, অ্যান্ড ফাইনালি একটা প্রোডাক্ট তৈরি হয়। তো বিরিয়ানির কিন্তু ওই দমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ। তো ভালোবাসার ওই দমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ, মানে একটা একসঙ্গে থাকা, একটু ডিফিকাল্ট একটা ফেজ, গরম একটা ভাপের সময়, সেই সময়টা একসাথে কাটিয়ে যখন ফাইনালি একটা সময় কাটিয়ে মানুষজন ওই অ্যাকাস্টামড হয়ে যায়, এবং তারপর থেকে সেখান থেকে যে সুগন্ধটা বেরোয় সেটা কিন্তু সবার ভাল লাগে, এবং
সেইটাই সেখান থেকেই আমার মনে হয় বিরিয়ানির সাথে একটা ভালোবাসার সুমধুর সম্পর্ক ডেফিনেটলি আছে। কোনটা বেশি পেইনফুল, ব্রেকআপ না ওভারকুকড পোলাও? আর তো মানে তোমাকে সবাই গীতিকার বলে জানে, কিন্তু আমিও জানি যে তুমি হোটেল ম্যানেজমেন্টে কী লেভেলে মার্কস পেয়েছিলে, কি কি করেছো, মানে কিছুটা বেরিয়ে এসছে। সেই তথ্য থেকেই আমি তোমাকে প্রশ্নটা করছি। এটা আমার একটা ইনসিডেন্ট হঠাৎ করে চোখে পড়ে গেল। আচ্ছা। যেটা হচ্ছে বাড়িতে আমি একদিন বিরিয়ানি বানাচ্ছিলাম। হ্যাঁ। তো নর্মাল কুকিংটা হয়ে গেছে, মাটনটা খুব সুন্দর হয়েছে, ঝোলটা এরকম। তো আমার বউ বলে যে এমনি তো সুন্দর লাগছে, রুটি দিয়ে খেয়ে নি, মানে গ্রেভিটা এত সুন্দর এত টেস্টি হচ্ছে, খেয়ে নেবো। না না বিরিয়ানি করছি, অন্যরকম হবে ব্যাপারটা, করে আলটিমেটলি দামে আমি বসাই। ওকে। সেই সময় আমার কোনো একটা কাজ আসে। ওকে। আমি না বেমালুম ভুলে যাই আমি আদৌ বিরিয়ানি বানাচ্ছিলাম তখন। তারপরে বেশ অনেকক্ষণ পরে একটা পোড়া গন্ধ আসছে, ও দৌড়ে এসে বলে যে পোড়া গন্ধ আসছে, তো পোড়া গন্ধ আসছে, দৌড়ে যাই। তারপরে গিয়ে দেখি মোটামুটি সব শেষ, পুড়ে তলানি ফলানি ধরে একাকার কাণ্ড। কোনোভাবে মাটনগুলোকে বার করা, চেঁচে চুচে কোনোভাবে যতটা ওটা দিয়ে আবার অন্য কিছু একটা প্রিপারেশন করে তারপরে ওটা খাওয়া হয় আর কি। তো ওভারকুক পোলাওয়ের বেদনাটা এটা ডেফিনেটলি। আর ব্রেকআপ হিসেবে দেখলে কষ্টকর, আর ব্রেকআপটা যদি একটা নিউ বিগিনিং হিসেবে দেখি ওটা কিন্তু পজিটিভ। সব কিছুর থেকে একটা কিছু শেখার আছে এবং শিখে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় জীবন। গল্প করতে করতে তুমি আমাদের স্ত্রীর কথা বলছিলে, মানে হ্যাটস অফ টু হার। হ্যাঁ, কিন্তু ধরা যাক মানে একদম আড্ডার ছলেই তোমাকে জিজ্ঞেস করছি, নাথিং পার্সোনাল অ্যাবাউট ইট। আজকের দিনে যদি তুমি কাউকে প্রপোজ করতে যাও বা প্রেমে ফেলতে চাও, তা তোমার কাছে সিক্রেট ওয়েপন কী হবে, সং না স্যুপ? না, গান শুনে তো অহরহ লোকজন প্রেমে পড়ছে, এটা তো নতুন কিছু না। লেখাতে তো মানুষজন, আর্টিস্টদের তেমনিই ভালোবাসে মানুষজন। আর প্রেম মানেই একটা ওই মাখো মানে ওই সব করতে হবে সেটা না। প্রেম তো সব রকমই হতে পারে। আজকে ঈশ্বরের সাথেও প্রেম হতে পারে, যে কোনো কিছুর সাথে। তো আমার হতে পারে অ্যাবসলিউটলি। তো সেখানে আমার দিক থেকে প্রেমটা হচ্ছে আমার যে এক্সপ্রেশন, আমি যেভাবে একটা গান লিখি, আমি যতটা ভালোবেসে গানটা লিখবো, ওটা আমার কাছে প্রেম। ওকে, সো ডেফিনেটলি অ্যামেজিং। পরকীয়া নিয়ে একটা জিজ্ঞেস করি তোমাকে। হ্যাঁ, যে স্প্যানিশ ছিল সেই জন্য, বা সেই হিসাবে ইউরোপিয়ান টাচ, পাস্তা। হ্যাঁ, তো পরকীয়াকে কি বলবে, পাস্তা না ফুচকা? পরকীয়া you can always skip. মানে বেশ, মানে যেহেতু তুমি এমন একটা ভার্সেটাইল ব্যক্তিত্ব, প্রথমত পরকীয়াটা না আমি ফুচকার সাথে কম্পেয়ার করব। ফুচকা কারণ আলুটা যেভাবে মাখে এবং তারপরে সে জলে ডোবায়, যে প্রসেসটা, এটা কিন্তু পাস্তার থেকে অনেক বেশি পরকীয়ার সাথে মিলে। তাই বরং পাস্তাটা আমি বলবো ভালোবাসার মতো, যেখানে একটা হাফ কুকড একটা নুডলস বা একটা ফেতেচিনি বা কিছু একটা কোনো একটা পাস্তা, সেটা সুন্দরভাবে চিজের সাথে ব্লেন্ড করে একটা খুব ইন্টারেস্টিং একটা কনককশন তৈরি হয়, এবং তার মধ্যে অলিভ অয়েল পড়ে, তার মধ্যে সব সাটেল জিনিসপত্র পড়ে। তো আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা স্টেডি রিলেশনশিপে পাস্তা বেশি অ্যাপ্লিকেবল হবে। পরকীয়া প্রেমে কি বেশি স্পাইস লাগে না সুগার? স্পাইস সুগার, বেসিক্যালি সুগার আর স্পাইস যদি বলি আমি, লাগে তো অবশ্যই দুটোই, কিন্তু বেমানানভাবে লাগে। মানে আচ্ছা, পরকীয়া যখন জিনিসটা যেটা করছে, আমি একটা আর্টিস্ট হিসেবে বলছি, তো আমি তো জানি আমি ভুল কাজ করছি, তো আমি জানি আমি রান্নাটা ভুল করেছি, তো এবার আমি একবার চেষ্টা করব চিনি দিয়ে ঠিক করার, একবার চেষ্টা করবো নুন দিয়ে ঠিক করার, একবার চেষ্টা করবো ঝাল দিয়ে ঠিক করার। আলটিমেটলি তো কম্প্রোমাইজ হচ্ছে। তো যদি তুমি অনেস্ট থাকো নিজের সাথে, তাহলে তুমি কম্প্রোমাইজ কেন করবে? কারেক্ট। সোহমের লিসনার প্রায় 12 লক্ষের ওপর স্পটিফাইতে, ঠিক আছে, বাকিগুলো ছেড়ে দিলাম। মানে ইনস্টাগ্রামে ধারে কাছে যাচ্ছি না, একটা ডেটাই মানে যে কোনো লোকের পক্ষে মানে একটা অ্যামেজিং ডেটা। তুমি যে তোমার জার্নিটা, তোমার যে অভিজ্ঞতাটা পরবর্তী প্রজন্মের জন্য কোনো বইতে লিখে রাখছো, আমি বলছি কেন তুমি বই লিখছো না, একদম সিম্পল গোদা বাংলায় আড্ডা মারতে মারতে তো বলছি বস, তোমার একটা বই লেখা উচিত কিন্তু এখন, একদম এই হয়।
এই 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 আইডিয়াটা অনেকদিন ধরে আমার মাথায় ব্রু করছে, বাট জাস্ট ওই দুয়ে দুয়ে চারটা হচ্ছে না। আচ্ছা, মানে মানে তোমার একটা ইচ্ছা, আমি তার মানে তোমার জিজ্ঞেস করে নিলাম। ডেফিনেটলি আছে, সবাই তো নিজের, আমরা অ্যাজ আর্টিস্ট আমরা কি চেষ্টা করি, কিছু একটা রেখে যাব যেটা থাকবে, তুমি চলে যাওয়ার লিগ্যাসি পরে। ক্রিয়েশন, সেখানে বইটাও আমি মনে করি এটা একটা রেখে যাওয়ার বড় একটা রাস্তা, নিশ্চয়ই। যেখানে প্লাস অলসো আমাদের কাজেও খুব সুবিধা হয়। মানে একটা ধরো কোনো একটা বড় প্রজেক্ট করছি, সেখানে যদি একটা কোনো আমার চেনাশোনা যে সাথে কাজ করছি তাকে যদি আমি বইটা একবার দিই, সে যদি একবার পড়ে একটা সুন্দর ইমপ্রেশন তৈরি হয়, সেগুলো ম্যাটার করে। তো ডেফিনেটলি এগুলো লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার প্রেজেন্ট যে ওয়ার্ক শিডিউল ওটা আমার জাস্ট পারমিট করছে না যে আমি এত কিছু করতে পারি। বাট একটু সময় পেলে ডেফিনেটলি আমার মাথায় বেশ কিছু ইউনিক কনসেপ্টও আছে যেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছি, এবং সময় এলে অবশ্যই সবাই জানতে পারবে। তাহলে আমরা আশা করছি তোমার থেকে একটা আমরা বইও পাবো, মানে প্রথম সংস্করণ হোক যাই হোক, হোয়াট এভার বি, একটা বই আমরা সোহম মজুমদারে দেখতে পাবো রিসেন্টলি হোক, বা মে নট বি ইন দ্য রিসেন্ট ফিউচার। হ্যাঁ, আমার একটা জিনিস আমি বলতে চাই, যেটা আমি এটা আমি একটু শেষের দিকে বলবো, মানে আমাদের পডকাস্টের শেষের দিকে আমি একটু মনে করিয়ে দিও যে কিছু একটা বলতে চাও তুমি, আমি তখন সেটা বলবো। সো ইয়া, এখন আপাতত এগোই। নেক্সট কি প্রশ্ন আছে বলো? না, প্রশ্ন নেই, মানে এটা তো বেসিক্যালি ইন্টারভিউ সেশন না, না মানে জানার বা করার না। তোমার সঙ্গে আড্ডা মারতে গেলে না মোটামুটি ঘন্টা 6 তো লাগবেই। হ্যাঁ, মানে আমার ইনফ্যাক্ট গান শুনতে গেলেও তুমি আজকে যদি চালাও, আজকে শুরু করে মোটামুটি 1 মাস চলে যাবে, 2-3 দিন যাবে। না না, মানে তোমার যে টোটাল যে জার্নিটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো তো অবশ্যই যাবে। তবে আমি একটা জিনিস জাস্ট দেখছি যদি খুঁজে পাই। আচ্ছা, এই যে যারা নতুনভাবে গীতিকার হতে চাইছেন, কারণ আমি দেখেছি যে গীতিকার, মানে তোমাদের লেভেলটা বাদ দিয়ে বলছি, অনেকেই নতুন যারা প্রজন্মের ছেলেরা হতে চাইছেন, তাদের জন্য অ্যাজ কোনো একাডেমি বা কিছু নেই, সে নিয়ে তুমি কিছু ভাবছো? মানে টেক ইট ফরওয়ার্ড। অ্যাবসলিউটলি। আমার ইনফ্যাক্ট ইনস্ট্যান্ট লিরিক্স বলে একটা আমার নিজের প্রজেক্ট, মানে আমি ভাবছি যেটা আলটিমেটলি এইখানে কালমিনেট করার আমার ইচ্ছে আছে। বাট ডেফিনেটলি সেইটা একটা আমাদের দেশে মানুষজন, যেমন একসময় কেউ গিটারে বেস গিটারিস্ট হতে চাইতো না, পিছনে থাকবো, সবাই সামনে গিয়ে মানে মিউজিকে গিটার চুল ঝাঁকাবো, মেয়ে তুলবো, বা ভোকালিস্ট হবো, নাম কামাবো, সবার এটা। কিন্তু আজকের ডেটে কিন্তু প্রচুর মানুষ বেস গিটারিস্ট হতে চায়, এবং আমি যেহেতু ওইখানেও পিছনে ছিলাম, মানে বেস গিটারিস্ট হিসেবে ছিলাম, কিন্তু আমি ব্যাকবোন হিসেবে কাজ করতাম। সিমিলারলি লিরিক্সেও কিন্তু তাই, আমি কিন্তু সামনে পর্দার সামনে আসি না। সো এই পর্দার সামনেটাও ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট। এটা যখন মানুষ বুঝে যাবে তখন কিন্তু তাদের অনেক ইন্টারেস্ট হবে, এবং এই সিচুয়েশনটা অলরেডি পাল্টাচ্ছে। ডেফিনেটলি স্কুলস নেই, এবং এটার কোনো গতানুগতিক স্কুল অফ থট থেকে কিন্তু হবেও না। ওকে। সো আমি কিছু স্পেশাল সেশনস করাই, যে যারা খুবই ইন্টারেস্টেড তারা আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে আসতে পারে। লিরিক সোহম আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, LYRICSOHAM, এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো আমি কিছু স্পেসিফিক সেশনস করাই, যেখানে আমি কিছু টিপস দিই বলতে পারো, কাইন্ড অফ, যে যারা করতে চাইছে কিছু একটা। সো সেই জন্য আমাকে আলাদা করে কন্ট্যাক্ট করলে আমি পারবো। বাট অবভিয়াসলি আলটিমেটলি গিয়ে তো আমার ইচ্ছা আছেই একটা স্কুল যদি লিরিসিস্টদের জন্য করা যায়। তোমার ইনস্টাগ্রামটা আরেকবার বলো, বড্ড স্পিডে বলে ফেললে। ওকে, রাইট, ওটা হচ্ছে লিরিক সোহম, LYRICSOHAM, লিরিক সোহম। হ্যাঁ, কারণ যারা শুনছেন তোমার পডকাস্টটা বা আমাদের আড্ডাটা, তাদের মধ্যে বহু লোক থাকবেন যারা হয়তো ভবিষ্যতে গীতিকার হতে চান, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আমি 1-on-1 সেশনস করাই, কিন্তু সেটা ডেফিনেটলি মানে ফর ভেরি সিরিয়াস পিপল, যারা মানে এটাই করতে চাইছে, অ্যান্ড সেটা একটু তার সাথে কথা বলে তারপরে আমি সেশনটা মানে স্টার্ট করি, কাইন্ড অফ। সো ইয়া, তো এটাই হচ্ছে কথা। আর আরেকটা কথা শেষের আগে, হ্যাঁ বলো বলো। না না বলো, শেষে ওটাই তোমার জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো, কি বলছো? তোমার একটা ফেভারিট সাবজেক্ট যেটা তুমি বলতে চাও, মানে সারাক্ষণ তো আমি জিজ্ঞেস করে যাচ্ছি তোমার সম্বন্ধে, মানে তোমাকে কাল্টিভেট করে যাচ্ছিলাম বলতে গেলে, অনেকটা আড্ডা মারার নাম করে। সো আমি একটা সময় একটা জিনিস লিখেছিলাম, যেটা আমি না হয়তো আমার এপিটাফে আমি রাখতে চাই এটা। প্লিজ। মানে আমার যদি কোনো দিন কোনো মেমোরিয়াল হয়, তো এটা ইংলিশে লেখা, অবভিয়াসলি এটার অনুবাদ করে কিছু একটা হবে বা কিছু, বাট আমি ইংলিশে যেটা লিখেছি সেটা আমি পড়ছি।
Just like emancipation of a musical mind. There were times I felt I was lost, and then music spoke to me. It came in the form of a rhythm, a tune, a voice, or merely silence, and it spoke to me. Often when I felt alone, when there was no one beside me, yes, you were there. A part of my soul, my religion, my belief. Even today, when I feel the pulse of blood rushing through the veins, the beat of the throbbing heart, the sound of laughter, or the thud of teardrops, as I think about the silence that would speak 1,000 words, when I will not be there too, yes, music will speak to me. I know it will. Be it the sound of the swift breeze flowing atop me, or the rustle of the autumn leaves, the scorching silence of summer, or the frosty innocence of winter. In times of turbulence or in grace, in victory and disgrace, in laughter and in joy, in blissful pain and in tear, in courage and in fear. As I lie in my grave and yearn for another life, I know exactly who and what I want to be because music spoke to me. এক্সিলেন্ট, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগলো। মানে তুমি শেষের যে একটা, মানে এতক্ষণ সবাই ভাবে যে আমরা আড্ডা মারতে মারতে হয়তো দু একটা বাউন্সার থাকবে, তুমি যে সাইকোলজিক্যাল লেভেলে একটা বাউন্সার দিলে না, মানে অ্যামেজিং। মানে এত সুখ স্মৃতিটা নিয়ে একটা পডকাস্ট শেষ করা খুব কম সময়ে এটা হয়ে থাকে। Thank you so much. So anyways, thank you so very much for your time. Absolutely. চেষ্টা করবো আরেকবার তোমাকে ইনভাইট করার জন্য, যাতে আমরা একটু জমিয়ে আড্ডা মারতে পারি আরেকবার। অবশ্যই, ঠিক আছে, 100%. ওকে, বাই। Thank you so much. Yeah, bye.